স্রোতের সন্দেহকে এবার তুড়ি মেরে উড়িয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন রাইকে বলতে থাকে যে রাই দিদিভাই তুই আমার কথা একটা বোঝার চেষ্টা কর, একবার অন্তত তুই আমার কথার উপর বিশ্বাস করেই দেখ। আমি তোকে বলছি যে কোয়েল তোকে ইচ্ছাকৃতভাবে ঠকানোর চেষ্টা করছে। ও হয়তো বা নির্ঘাত কোনো কিছু সাংঘাতিক প্ল্যান করেছে। ও চাইছে যে তুই ওর এই অসুস্থতার কথা ভেবে ভেবে ওর হাতে গোটা সংসার থেকে শুরু করে ইনক্লুডিং অনির্বাণ দাদাভাইকে অবধি ওর হাতে তুলে দিয়ে ওই বাড়ি ছেড়ে চলে যা। ওর উদ্দেশ্য এটাই। ও কোনো রকম কোনোভাবে অসুস্থ না, আমি তোকে বলছি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দোহাই তোর স্রোত প্লিজ, আর যাই হোক না কেন একটা মানুষের অসুস্থতাকে অন্তত এরকম করে হেলাচেলা করে দেখিস না। অন্তত আর যাই হোক না কেন তুই ভবিষ্যতে ডক্টর হতে চলেছিস, আর তখন যদি একটা পেশেন্টের এরকম একটা গুরুতর অসুস্থতা দেখা দেয় তখন কি তুই এরকমভাবে হেলাচেলা করে কাটিয়ে দিবি বলতো? তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই আমি ভবিষ্যতে ডক্টর হব এটা যেমন সত্য, তার থেকেও বড় কথা আমি কিন্তু নির্ঘাত এতটুকু অন্তত সিমটমস দেখে বলে দিতে পারি যে একটা পেশেন্ট ঠিক কতটা অসুস্থ। তাই আমি তোকে বারবার করে বলে দিচ্ছি যে আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি কোয়েলকে, তাতে আমার কোনো অংশেই মনে হয় না যে ও খুব একটা দুর্বল। আর তার থেকে বড় কথা এরকম একটা মরণব্যাধি রোগ ওর ভেতরে বাসা বেঁধেছে। তুই খুব ভালো করে একবার লক্ষ্য করে দেখিস ওকে, ও যে পরিমাণে চটপটে। তার থেকেও বড় কথা ওর খাবার থেকে শুরু করে কোনো কিছুতেই তো ওর এমন কোনো কিছু বাচ্ছে না। তাহলে ও একটু হলেও তো পরেজ করতো, তাই না? ওর খাবার নিয়ে সেরকম কোনো কিছুই যখন নেই তাহলে ও কিসের এত অসুস্থ বলতো? তখন এই কথা বলা আমাকে রাই বলতে থাকে যে তুই কী বলতে চাচ্ছিস বলতো? যে আমরা যে সিনিয়র ডক্টর থেকে শুরু করে প্রফেসরদেরকে দেখিয়ে এসেছি তারা সকলে ভুল আর তুই একমাত্র ঠিক। শোন স্রোত, আমি তোকে বলে দিচ্ছি, আমি মানছি যে তুই আমার কথা ভাবিস, তুই আমার ভালো চাস, তুই চাস না যে কোয়েলের মতন একটা মানুষ আমার সংসারে থাকুক, কিন্তু তাই বলে আর যাই হোক না কেন আমি এতটা অমানবিক হতে পারবো না যে কোয়েলের এই অবস্থায়, ওর এই দুরবস্থায় আমি অন্তত ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব ওর এই বাচ্চা মেয়েটাকে নিয়ে। তখন এই কথা বলা আমার স্রোত বলতে থাকছে দিদিভাই তার মানে তুই আমার কোনো কথার উপরে বিশ্বাস করবি না, কিন্তু তোকে আমি হাতে নাতে প্রমাণ দেবো এমনভাবে যেটা তুই হয়তো বা বিশ্বাসও করতে পারবি না। দেখিস সব থেকে বেশি তখন তুই আঘাত পাবি, যখন কিনা তুই সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসবি না, তখন তুই আমার কাছেই ফিরে আসবি, এসে বলবি যে স্রোত তুই ঠিক ছিলিস আর আমি ভুল ছিলাম। তুই এই কথাটা বলতে বাধ্য হবি। তখন রাই বলতে থাকে যে আমিও তোকে চ্যালেঞ্জ করে অন্তত এতটুকু বলতে পারি যে আমার এই এতদিনকার যে অভিজ্ঞতা সেটা অন্তত আমাকে এরকমভাবে ভুল বোঝাবে না। স্রোত তুই ছোটো মানুষ, তার জন্য হয়তো বা তুই বুঝতে পারছিস না। আমি দেখছি যে দিনে দিনে কতটা পরিমাণে কোয়েল অসুস্থ হয়ে যায়। আর তার থেকেও বড় কথা ওর তীব্র মাথা যন্ত্রণা থেকে শুরু করে ওর মাথা ঘোরানো, বমি পাওয়া সব কিছু তো আমি নিজের চোখেই দেখি। তাহলে আমি সেই সব কিছু কী করে এড়িয়ে যাই বলতো? এই সব কিছু তো অন্তত মিথ্যে হতে পারে না। তখন স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কবার দেখেছিস কোয়েলকে বমি করতে বলতো? তুই কি সাক্ষী দেখেছিস? ও এসে তোকে বলে যে ওর বমি পেয়েছে বা ওর মাথা ধরেছে তাই তুই বিশ্বাস করে নিস, তাই না? এরকমটা তো নাও হতে পারে। ও হয়তো বা তেমনও হতে পারে যে ও তোকে ভুল বোঝানোর জন্য এই তালবাহানাগুলো করে। কিন্তু না, তুই অনির্বাণ দাদাভাইয়ের কোনো কথা শুনবি না, আমার কথাও শুনবি না। কিন্তু যখন তুই কিনা হোঁচট খাবি না তখন তুই হাড়ে হাড়ে টের পাবি যে তুই কত বড় ভুল করেছিস ওর মতন একটা কালনাগিনী সাপকে বিশ্বাস করে। অন্যদিকে রাই বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে সবই মানলাম, ও যদি কিছুদিনের জন্য আমার কাছে অনির্বাণকে কেড়ে নিতেও পারে, তার থেকে বড় কথা ওর তো কিছুদিন মাত্র সময় আছে ওর হাতে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।